আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সামনে বড় দুঃসময় বাংলাদেশের ইউনূস সরকার এবং সেই সরকারের পেছনে বসে বাংলাদেশের রাজনীতিতে যারা ছড়ি ঘোরাচ্ছেন সেই জামায়াত, এনসিপি, বিএনপি ইত্যাদি দলগুলোর। তারা ভেবেছিল ভোটে না জিতেও যেভাবে গত ১.৫ বছর ক্ষমতার মধু খেয়েছেন, আগামী দিনগুলোতে আওয়ামী লীগকে নির্বাচনী ময়দান থেকে বহিষ্কার করে একটা ছেলে খেলা নির্বাচন করে সেই মধু ভবিষ্যতে খেয়ে যাবেন। সেই স্বপ্ন পূরণ হলো না। কেন বলছি কথাটা? বিভিন্ন সূত্র থেকে যে খবর আসছে তাতে শুধু বাংলাদেশের আওয়ামী লীগের কর্মী সমর্থকরা নন, যে বিরাট সংখ্যক সাধারণ মানুষ ইউনূস সরকারের আমলে এই আইনের অভাবে যেভাবে মব সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ সব কিছু মিলিয়ে তারা সহ্যের শেষ সীমায় পৌঁছেছেন, সেই মানুষরা এটা জেনে খুশি হবেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে। ইউনূস খুব চেষ্টা করছেন নির্বাচন আপাতত স্থগিত রেখে দিনগুলো তার শাসন চালিয়ে যাবেন। সেটাও সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে, এর অর্থ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। জামাত, এনসিপি, বিএনপি এবং ইউনূস স্বয়ং হাজার চেষ্টা করেও তারা আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে পারবেন না। ৩ নম্বর হচ্ছে নির্বাচনের ময়দান যাতে লেভেল প্লেয়িং গ্রাউন্ড থাকে, সেটা দেখবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা, এবং সেই দেখাটাও হবে ভারত এবং আমেরিকার যৌথ তদারকিতে। এই বিষয়গুলো স্থির হয়েছে ভারত ও আমেরিকার মধ্যে অনুষ্ঠিত একাধিক জরুরি দ্বিপাক্ষিক বৈঠকে। সুতরাং বাংলাদেশের রাহু মুক্তির জন্য ধন্যবাদ দিতে হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই প্রসঙ্গে একটা কথা বলতেই হয়, সেটা হলো গত কয়েক মাস আমেরিকার এবং ট্রাম্প সাহেবের হাবভাব দেখে মনে হচ্ছিল যে এই ট্রাম্প সরকারও বুঝি পূর্ববর্তী বাইডেন সরকারের মতো শেখ হাসিনার শত্রু ও মোহাম্মদ ইউনূসের বন্ধু হয়ে বাংলাদেশকে আরো বড় সর্বনাশের দিকে নিয়ে যাবেন। সেটা হলো না। যার শেষ ভালো তার সব ভালো। সুতরাং গত কয়েক মাসের সন্দেহ, অবিশ্বাস, দুঃখ, বেদনা ভুলে, রাগ, এসবগুলো ভুলে এগোনো যাক সামনের দিকে। কিভাবে এই সিদ্ধান্ত হলো যে বাংলাদেশে কিভাবে নির্বাচন হবে, সে সিদ্ধান্ত ঢাকায় হবে না, হবে দিল্লি আর ওয়াশিংটনে। মানে বাংলাদেশের নির্বাচন কবে হবে, কিভাবে হবে, কে থাকবে সেই নির্বাচনে, কে থাকবে না, এবং আরো স্পষ্ট করে বলতে গেলে কে জিতবে সেই নির্বাচনে এবং কে হারবে এটা ঠিক করবে ভারত আর আমেরিকা। হ্যাঁ, দেশের মানুষের তাদের সিদ্ধান্ত তো অবশ্যই, কিন্তু ওই যে বললাম লেভেল প্লেয়িং ফিল্ড, সেটা এই মুহূর্তে তো সম্ভব নয় ইউনূসের আমলে। সুতরাং সেটাও ঠিক করবে এই দুই শক্তি। এবার আসুন কিভাবে ও কেন এই সিদ্ধান্তে পৌঁছলো দুই দেশ, সেই প্রসঙ্গটিতে। প্রথমত ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের গুরুত্ব দেখা যাক। বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া কেন আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে আছে, তার মূল কারণটি হলো এর কৌশলগত ভৌগোলিক অবস্থান। ইন্দো প্যাসিফিক কৌশল, এটা হচ্ছে ওয়াশিংটনের যে প্রাথমিকতা, সেটা হলো চীনকে মোকাবিলা করা এবং মুক্ত উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করার মার্কিন কৌশলগত লক্ষ্যের জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ। এখানে
স্থিতিশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিষ্ঠা ওয়াশিংটনের জন্য যেমন গুরুত্বপূর্ণ, যেমনটা তারা একাধিকবার অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের উপর জোর দিয়ে ইতিমধ্যে প্রকাশ করেছে বহুবার। দুর্বল গণতান্ত্রিক কাঠামো চীনা প্রভাবকে আকর্ষণ করে, ওই টাকা পয়সা দেবে, লোন দেবে ইত্যাদি কর্ম, সেইটা অলরেডি ইউনূস সরকার শুরু করে দিয়েছেন চীনের সাথে। ওই ঠাকুরগাঁওয়ের ওখানে, লালমনিরহাটে, ওখানে নাকি শুনছি 1000 শয্যার ওখানে হাসপাতাল তৈরি হবে। ওই গ্রামের মধ্যে যেখানে এমনিতেই জনসংখ্যা কম, সেখানে এই যে হাসপাতাল তৈরি করা মানে হচ্ছে অন্য কিছুই না, সেখানে ভারতের চিকেন নেকের কাছাকাছি থাকা চীনা প্রভাব। সুতরাং এটা ভারতের স্বার্থের প্রতি পরিপন্থী। আবার চীনা প্রভাব এভাবে বেড়ে যাওয়াটা মার্কিন স্বার্থেরও পরিপন্থী। আঞ্চলিক নিরাপত্তা ও দিল্লির কাছে চীন ফ্যাক্টরটা দেখা যাক। ভারতের কাছে বাংলাদেশ কেবল প্রতিবেশী নয়, এটি তাদের আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। চীনা প্রভাব যাতে বাংলাদেশের অভ্যন্তরে অতিরিক্ত শক্তিশালী হতে না পারে, সেজন্য ভারত একটি বন্ধুত্বপূর্ণ সরকারকে ক্ষমতায় দেখতে চায়। অতীতের অভিজ্ঞতা অনুযায়ী ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও নিরাপত্তা বাহিনীতে গভীর মনোযোগ ও প্রভাব বজায় রেখেছে। উন্নয়ন এবং বিনিয়োগ। বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং পোশাক শিল্পের অন্যতম বড় কেন্দ্র। অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং নিজেদের বিনিয়োগ সুরক্ষিত রাখার জন্য বৃহৎ শক্তিগুলোর এখানে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। সুতরাং বাংলাদেশের অভ্যন্তরে কি ঘটছে বা ঘটবে তা শুধুমাত্র ঢাকার চিন্তার বিষয় নয়, এটা বৃহত্তর ভূ রাজনৈতিক চিন্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। এইবার দেখি দ্বিতীয়ত দিল্লি ও ওয়াশিংটনের লক্ষ্য কি এবং তাদের প্রভাবের পদ্ধতিটা কি। যদিও দুই শক্তি চায় বাংলাদেশে স্থিতিশীল সরকার আসুক, কিন্তু তাদের লক্ষ্য এবং হস্তক্ষেপের পদ্ধতি ভিন্ন। এই ভিন্নতা বাংলাদেশের নির্বাচনী সিদ্ধান্তকে প্রভাবিত করে। প্রভাব বিস্তারকারী এই যে দুটি শক্তি, ভারত ও আমেরিকা, এদের মূল লক্ষ্যটা কি দেখা যাক। ভারত আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত মিত্রতা নিশ্চিত করতে চায়। আঞ্চলিক নিরাপত্তা, 7 সিস্টার্স। ভারত বিরোধী শক্তিকে কোণঠাসা করতেও চায় ভারত, যেমন পাকিস্তানকে এখানে আসতে দিতে চায় না ভারত, যেটা ইউনূস সরকার ভীষণভাবে নিয়ে আসছে। এছাড়া অভ্যন্তরীণ সমর্থন, একটি নির্দিষ্ট দলের প্রতি সরাসরি সমর্থন দেয় ভারত। যদিও বলে যে কোনো দলই ক্ষমতায় আসুক না কেন ভারত তাকে সমর্থন দেবে, কিন্তু ঐতিহাসিকভাবে দেখা গেছে আর সমস্ত দলগুলো, মানে বিশেষ করে বিএনপি যেটা প্রধান দল ছিল এর আগে 3 বার ক্ষমতায় এসেছে, তাদেরকে বিশ্বাসযোগ্য নয়। তারা 10 ট্রাক অস্ত্রের কথা ছাড়লাম, নানান বিষয়ে তারা ভারত বিরোধিতা তাদের রাজনীতির একটা মূল ভিত্তি, মূল নীতি। এবং ফলে ভারত দেখেছে যে পরম্পরাগতভাবে আওয়ামী লীগ তাদের কাছের শক্তি, সুতরাং তাদের ক্ষমতায় আনতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারত সক্রিয় ভূমিকা রেখে এসেছে, ভবিষ্যতেও রাখতে চায়। নিরাপত্তা ও প্রশাসনিক এবং নিরাপত্তা ব্যবস্থার উপরেও নিবিড় প্রভাব বিস্তার করতে চায়। এই প্রভাব আবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কিরকম সেটা দেখি। ইন্দো প্যাসিফিকে স্থিতিশীলতা চায় মার্কিন যুক্তরাষ্ট্র, চায় চীনের বাণিজ্যের ওপরে নজরদারি করতে, চায় চীনের শক্তির ওপরে রুখে দিতে তারা চায়। মানবাধিকারের চাপ দিয়ে তারা বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তিটা স্থাপন করতে চায়। অন্তত ওই যে তুলসী গ্যাবার্ড সম্প্রতি যে কথা বলেছেন যে পৃথিবীর অন্য দেশে সরকার বদলের খেলায় আর থাকবে না আমেরিকা, সেই ব্যাপারে তারা চায় যে বাংলাদেশে একটি
অবাধ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের যাকে চায় সেরকম শক্তি ক্ষমতায় আসুক। তাহলে নিজের স্বার্থ রক্ষায় ভারতের কৌশল একটি বিশেষ দলের ক্ষমতায় থাকা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৌশল হলো নির্বাচন, একটি গ্রহণযোগ্য নির্বাচন যাতে হয় তার জন্য চাপ সৃষ্টি করা এবং ভারতকে সেই সঙ্গে নিজের দলে শক্তভাবে যুক্ত করে চীনের প্রভাব খর্ব করার পথে এগিয়ে যেতে চায়। সেটা একা আমেরিকা এখানে সে করতে পারবে না যদি না ভারত তাদের সঙ্গে থাকে। এই দুই শক্তির ভিন্নমুখী চাপ এক জায়গায় এসে মিলেছে। সেটা হলো কি, দুই শক্তি তারা সমঝোতার মধ্য দিয়ে স্বচ্ছ, মুক্ত ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের শেকড় মজবুত করতে চায়। জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ইউনূস সরকারকে আর বাড়তে দিলে শুধু যে বাংলাদেশের শান্তি চলে যাবে তাই নয়, ভুগতে হবে এই উপমহাদেশকে, এমনকি বিশ্বের বিরাট একটি অঞ্চলকে। সুতরাং ভারত আমেরিকা দুই শক্তির আজ একত্র হওয়া। এরপর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেখুন নিজেরাই বহুবার বিদেশি শক্তিকে হস্তক্ষেপের সুযোগ করে দিয়েছে। বিরোধী দলগুলো প্রায়শই ক্ষমতাসীনদের বিরুদ্ধে বিদেশে অভিযোগ করে এবং বিদেশি কূটনীতিকদের কাছে ধর্ণা দেয়। এর ফলে অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিরা ছড়ি ঘোরাবার সুযোগ তৈরি দেখতে পায় এবং তারা ছড়ি ঘোরায়। সেই সুযোগ এবার গ্রহণ করলো ভারত ও আমেরিকার সঙ্গে। আস্থার অভাব এটাও একটা কারণ। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও আস্থার চরম অভাবের জন্যেই বিদেশি দুতিয়ালি, যেমন জাতিসংঘ দুতিয়ালি করেছেন, ওখান থেকে তো সেই তুর্ক তিনি বলে দিয়ে দিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধানকে যেন সরকারের পক্ষে না থাকে, হাসিনার পক্ষে না থাকে। সুতরাং এরকম বহু ঘটনা, সুতরাং বিদেশি দুতিয়ালি জরুরি। এর সাথে যোগ করুন অর্থনৈতিক দুর্বলতা। বাংলাদেশের বর্তমান অর্থনীতির চ্যালেঞ্জ, বিশেষ করে রিজার্ভ ক্ষয় ও অর্থ পাচারের মতো বিষয়গুলো বহির্বিশ্বের অর্থনৈতিক সহায়তার উপর নির্ভরতা বাড়ায়। এই নির্ভরতা অনেক সময় অর্থনৈতিক ছাড়ের বিনিময়ে রাজনৈতিক চাপ গ্রহণ করতে বাধ্য করে। বাংলাদেশের অর্থনীতির বর্তমান ব্যাপক ধস সামাল দিতে পাশের দেশ ভারতের সাহায্য জরুরি, এটা বুঝেছে আমেরিকা, তাই হাত মিলিয়েছে ভারতের সঙ্গে। একইভাবে ভারতও বুঝেছে এ ব্যাপারে আমেরিকার অপরিহার্যতার কথা। আমেরিকা একসঙ্গে থাকলে ভারতও যেমন তার যে এজেন্ডা সেটা ঠিক করতে চালাতে পারবে, তেমনি আমেরিকাও তার এজেন্ডা চালাতে পারবে। তাই দুই দেশ আজ একসঙ্গে। কিভাবে ভারত আমেরিকা এই ব্যাপারে একত্র হলো, কারা এর দায়িত্ব নিয়ে এগুলো করলো? দেখুন, শেখ হাসিনা সরকারের পতনের পর ইউনূস সরকারের কাজকর্ম দেখে বাইডেন প্রশাসন দুশ্চিন্তায় পড়েছিল। ভারতের সঙ্গে আলোচনায় বসেছিল ভুল সংশোধনের চেষ্টায়। আপনাদের হয়তো মনে আছে 2023 নভেম্বরের শেষ দিকে, নভেম্বরের শেষে ভারত মার্কিন 2+2 মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। এটি ছিল দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের একটি উচ্চ স্তরের বৈঠক, যা নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের নির্বাচন নিয়ে দুই শক্তির অবস্থানের মধ্যে বোঝাপড়ার চেষ্টা এই বৈঠকের মূল আলোচনার একটি অংশ ছিল। বৈঠকের মূল অংশগ্রহণকারীরা ছিল, আমি একটু ভুল বলেছি, 2024 নভেম্বর, ওটা 23 নভেম্বর নয়, 2024 নভেম্বরে এই বৈঠক হয়েছিল। বৈঠকের মূল অংশগ্রহণকারী কারা ছিলেন? যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ও প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন, আর ভারতের পক্ষে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অজিত ডোভাল ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বাংলাদেশের নির্বাচন নিয়ে সেখানে অনেক আলোচনা হয়। ভারতের অবস্থান ছিল বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের নির্বাচন নিয়ে দিল্লির অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, ভারত একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করে।
তিনি জোর দেন যে বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় এবং দেশটির জনগণই তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে। কিন্তু বাইডেনের চলে যাওয়ার সময় এসে গিয়েছিল, ভারতও সেজন্য খুব একটা উৎসাহ দেখায়নি, উৎসাহ দেখানোর সময় তখন ছিল না, কোনো ফল হয়নি। তাই এরপর ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানুয়ারি 2025-এ একটি সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ভারত উভয় দেশই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় এবং গণতন্ত্রই বাংলাদেশে নতুন অধ্যায় খুলে দিতে পারে। এই কথা এই ইঙ্গিত দেয় যে ভারত ও আমেরিকা দুজনে গোপনে কিংবা আড়ালে একটি স্থিতিশীল সরকারকে সমর্থন করতে চায়। প্রকাশ্যে যুক্তরাষ্ট্র চাইছে ভারত যেন গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো বেশি গুরুত্ব দেয়। এই মন্তব্যের মাধ্যমে দুই দেশের অভিন্ন আকাঙ্ক্ষার কথা এবং তাদের চেষ্টার কথা তুলে ধরা হয়েছে। এছাড়াও এই দুটো আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা, যেমন পররাষ্ট্র সচিব, আন্ডার সেক্রেটারি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তারা নিয়মিত আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা চালিয়েছেন। এসব আলোচনায় বাংলাদেশের নির্বাচন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনা প্রভাব এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রাধান্য পেয়েছিল। তাহলে কি মূল টেক অ্যাওয়ে তাহলে কি হলো? এই বৈঠকগুলো প্রমাণ করে যে বাংলাদেশের নির্বাচন শুধুমাত্র একটি অভ্যন্তরীণ রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি মার্কিন ভারত ভূ রাজনৈতিক কৌশলগত আলোচনার একটি কেন্দ্রীয় বিষয়। ভারত স্থিতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে চায়, আর আমেরিকাও চায় চীনের প্রভাব খর্ব এই অঞ্চলে তার প্রভাব বাড়ুক সেইটা সুতরাং বাংলাদেশের জনগণ বা ঢাকার নীতি নির্ধারকদের ইচ্ছা অনিচ্ছার উপরে নয়, দিল্লি ও ওয়াশিংটনের কৌশলগত স্বার্থ এবং তাদের চাপ প্রয়োগের ক্ষমতার উপরেই নির্বাচনের পদ্ধতি বহুলাংশে নির্ভর করে, হয়তো ফলাফলও নির্ভর করে। এটাই নির্মম বাস্তবতা। দেশীয় রাজনীতির অভ্যন্তরীণ মেরুকরণ ও দুর্বলতায় বৈদেশিক প্রভাবকে এতটা শক্তিশালী করে তুলেছে। নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্তটি হয়তো ঢাকায় ঘোষিত হবে 2-4 দিনের মধ্যে, কিন্তু মনে রাখবেন এই ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে। শেখ হাসিনার ব্যাপারে কি হবে সেটা এখনো ঠিক হয়নি, কারণ তার উপরে একটা মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সেটা উঠবে, কবে উঠবে তো বটেই, কবে উঠবে সেটা দেখতে হবে। আর এই যে দিল্লি এবং ওয়াশিংটনের কূটনৈতিক করিডরে বাংলাদেশের রাজনীতি, ভোট, নির্বাচন ঠিক হয়ে গেছে। অবশেষে যেটা ঠিক হয়েছে সেটাই হতে চলেছে। সন্ত্রাসের চেহারা বাংলাদেশ বিগত 16 মাসে যা প্রত্যক্ষ করেছে তা বিগত 50 বছরের ইতিহাসেও দেখেনি। একথা তো মানবেন আপনারা, ঠিক আছে, না মানুন, তাতে সত্যটা বদলাবে না। কিন্তু বিগত 16 মাসে বাংলাদেশে যত অনিয়মকে নিয়ম হিসাবে চালায় দেওয়া হয়েছে সেগুলো তো স্বীকার করবেন নাকি? ধরুন এই যে 2 চিহ্নিত জুলাই সন্ত্রাসী, যাদেরকে আপনারা কথিত জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে চেনেন, তারা সরকারের উপদেষ্টা হিসাবে প্রায় 15-16 মাস চুরি, চামারি, দুর্নীতি, হেন কোনো কাজ নেই যা করেনি, এবং শেষ পর্যন্ত সকল আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা নির্বাচনেও অংশ নিতে যাচ্ছে। আর ইউনূস মহাজন নিজে যেহেতু কোনো আইন কানুনের তোয়াক্কা করেন না, সেহেতু তিনিও বলেছেন যে যতক্ষণ না তফসিল ঘোষিত হচ্ছে ততক্ষণ তারা উপদেষ্টা থাকবেন। তফসিল যদি আজ ঘোষিত হয় কিংবা তফসিল ঘোষণা যদি পিছিয়ে যায়, তাহলে যে পর্যন্ত তফসিল ঘোষিত না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই পদে থাকবেন। একেবারে বাপের জমিদারি আর কি, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ থাকো, খাও দাও, চুরিচামারি করো, কেউ কিচ্ছুটি বলবে না। এরই মধ্যে যে আসন থেকে নির্বাচন করার সুযোগ আসতে পারে বলে ভেবেছিল, এদের মধ্যে সবচেয়ে নটোরিয়াস দুর্নীতিবাজ সেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া
সেসব জায়গায় শয়ে শয়ে কোটি টাকা বরাদ্দ দিয়েছে কোনো নিয়ম কানুনের ধার না ধরেই। দুর্নীতির দায়ে যার জেলে যাওয়ার কথা তাকে ইউনূস মহাজন আশীর্বাদ করে বলছেন, এই 16 মাসের অভিজ্ঞতা দিয়ে আগামীর বাংলাদেশ পরিচালনার জন্য তোমরা তৈরি হও। ভাবা যায় যে পুকুর চুরির অভিযোগ তুলে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হলো, বিগত 16 মাসে এরা যে মহাসাগর পরিমাণ চুরি চামারি আর দুর্নীতি করেছে তার প্রমাণ খোঁজার জন্য বেশি দূর যাওয়ার দরকার নেই। স্থানীয় সরকার কিংবা ক্রীড়া মন্ত্রণালয়ের চেয়ার টেবিলও এসব কাজের সাক্ষ্য দেবে। ও হ্যাঁ, সেই AK-47 রাইফেলটা কোথায় বলেন? সেটা কিভাবে কেনা হয়েছিল? কার টাকায়? সরকারের টাকায় নাকি আসিফের নিজের টাকায়? আর আসিফ এত টাকা পেল কোথায়? যে একটা ইউনিভার্সিটির ক্যান্টিনে খাওয়ার যার টাকা ছিল না, সে কিভাবে AK-47 রাইফেল কিনেছিল বলেন তো? সরকারের যদি হয়ে থাকে সেই রাইফেল, সরকার কেন আসিফকে এই AK-47 কিনে দিল? আর কত প্রশ্ন করব বলেন? দেয়ালের সামনে দাঁড়ায় এসব প্রশ্ন করলে উত্তর পাওয়া যেত, কিংবা হয়তো প্রতিধ্বনি অন্তত পাওয়া যেত। কিন্তু ইউনূসের এই সরকারের কাছে কোনো প্রশ্ন করে তো কোনো উত্তর পাবেন না। যা হোক, তফসিল ঘোষিত হওয়া মাত্রই এই 16 মাসে হাজার কোটি টাকা কামানো আসিফ কিংবা অল্প কিছু কামানো মাহফুজ আলম সরকার থেকে বেরোনোর পর কি করবে তা নিয়ে মানুষ আলাপ করছে। আমি যদিও মনে করি যে তারা আর কি করবে, সন্ত্রাস চালাবে, হয় মানুষ খুন করবে, নয় চুরি ডাকাতি করবে। তবে কেউ কেউ মনে করেন যে এই দুই দুর্নীতির বস্তাকে নাকি কোনো কোনো রাজনৈতিক দল নেওয়ার কথা ভাবছে, বা এরাই নাকি আবার যোগাযোগ করছে সেসব রাজনৈতিক দলগুলোর সঙ্গে। চলুন তো জানার চেষ্টা করি এই দুর্নীতির বস্তাগুলো, এই লায়াবিলিটিদের কারা নেবে এবং কেন নেবে। গতকাল রাতেই যখন এই ভিডিওটি রেকর্ড করছিলাম তখনই মনে হলো দেশে বিরাট চমকপ্রদ কিছু একটা ঘটে গেছে, যা সত্যি হলে নাকি রাজনীতিতে বড়সড় মোড় ঘোরানোর মতো ব্যাপার হয়ে যেতে পারে। চ্যানেল 24 এই খবরটা নিশ্চিত করছে। খবরটা ঘুরে ফিরে আসছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়েই। সন্ধ্যায় তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন, আর তারপর থেকেই প্রশ্ন তার গন্তব্য কোথায়, বিএনপি, এনসিপি নাকি অন্য কোথাও। এনসিপিতে তিনি যাচ্ছেন না, এটা এখন দিনের আলোর মতো নাকি পরিষ্কার, কারণ নেতৃত্বের দ্বন্দ্বটা খুব স্পষ্ট। তাকে সাংগঠনিক এবং নির্বাচনী দায়িত্ব দেওয়ার একটি সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির আপত্তিতে সেই পদ বন্ধ হয়ে যায়। এমনকি নাসিরউদ্দিন পাটোয়ারি নিজে হুমকি দিয়ে বলেছিলেন তিনি পদত্যাগ করবেন যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপিতে আসেন। আর এই পরিস্থিতি নাকি নিশ্চিত করে দেয় সজীব ভুঁইয়ার এনসিপিতে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না বা যাওয়া হচ্ছে না। গোপন খবর হলো এনসিপি মনে করে যে এই দুর্নীতির বস্তা যদি এনসিপিতে যায় তাহলে এনসিপি নামের কিংস পার্টি এই 16 মাসে যেটুকু এগিয়েছিল এই পাপের বোঝা যোগ দিলে ঠিক তার 10 গুণ পিছিয়ে মাটির নিচে ঢুকে যাবে। আর নাহিদ কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারির জায়গা দখল করে নিতে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 1 মিনিটও দেরি করবে না। একেবারে আওয়ামী লীগের মুশতাকের চরিত্র নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন বাংলাদেশের রাজনীতিতে বলে সকলে মনে করে থাকেন। কিন্তু খবরটি ছড়াতে না ছড়াতে গত রাতেই এই খবর আবার নতুন এক মোড় নেয়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গণমাধ্যমকে নিশ্চিত করেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণ অধিকার পরিষদে যোগ দিতে চান। প্রশ্ন হচ্ছে, এটা কি হঠাৎ সিদ্ধান্ত নাকি পরিকল্পনার একটা অংশ? তিনি কি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে আসছেন রাশেদ খানের জায়গা দখল করতে? রাশেদ খান বলছেন আসিফ মাহমুদকে সম্মানজনক পদ দেওয়া হবে। তিনি আগেও এই দলের সঙ্গে যুক্ত ছিলেন, তাই তাকে ফেরানো নিয়ে নেতৃত্ব পর্যায়ে নাকি ইতিবাচক, যদিও চূড়ান্ত কিছু হয়নি। প্রশ্ন হলো নুরুল হক নুরুর দলটি যে এই দুর্নীতির জাহাজকে দলে ঢোকালে বিপদে পড়বে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু নুরু হয়তো মনে করছেন যে আসিফ দলে ঢুকলে কিছু পয়সা আসবে তার সাথে, নির্বাচনের সেটি কাজে লাগাবেন তিনি। কিন্তু আসিফের মতো এই ধুরন্ধরের হাত গলে পয়সা পড়বে বলে মনে করার কোনো কারণ আছে? নেই। এখন সব প্রশ্নকে ছাপিয়ে সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে ঢাকা 10 আসনকে নিয়ে। সজীব ভুঁইয়া এই আসন থেকে নির্বাচন করতে চান। গণ অধিকার পরিষদ যেহেতু বিএনপির সঙ্গে জোট করতে পারে, তাহলে কি বিএনপি ঢাকা 10 আসনটি সজীব ভুঁইয়ার জন্য ছাড়বে? যদি ছাড়ে তাহলে আগে ঘোষিত বিএনপির প্রার্থীর কি হবে? তিনি বসে থাকবেন? তিনি স্বতন্ত্র দাঁড়ালেও তো সজীব ভুঁইয়া পাশ করবে না। আরেকটা হিসাব হচ্ছে গণ অধিকার পরিষদের আসন সংখ্যা কি 2 থেকে 3-এ উঠবে? নুরুল হক নূর, রাশেদ খান
এবার যুক্ত হবেন সজীব ভুঁইয়া, 3 জনের জন্য বিএনপি 3টা আসন ছেড়ে দেবে। রাজনীতির সমীকরণ এত সোজা না তো। মাত্র কয়েক ঘন্টায় মানে এক দলে পদত্যাগ, অন্য দলে যাওয়ার সম্ভাবনা, সব মিলিয়ে মানে রাজনীতি আসলে বদলাতে পারে। পরিস্থিতি আরো জটিল হচ্ছে। আর আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া নামের এই দুর্নীতির বস্তা হয়তো এবার অঢেল টাকা হাতে নিয়ে বিভিন্ন দলের দুয়ারে দুয়ারে ঘুরবে, আমাকে নাও, আমাকে নাও, আমার কাছে টাকার খনি আছে, দেখা যাক কে তাকে নেয়, এই বস্তা কে নেয়। আসলে এবার মাস্টার মাইন্ড মাহফুজের দিকে একটু তাকাই, তারপরে শেষ করি এইসব প্যাচাল। মাহফুজ আলম কোথায় যাচ্ছেন? তিনি কি বিএনপিতে যাচ্ছেন? আর্গের লক্ষ্মীপুর 1 আসনে কি তাকে দেওয়া হবে? তফসিল ঘোষণার আগেও বড় খবর আসছিল যে তাকে দেওয়া হচ্ছে এই লক্ষ্মীপুর 1 আসন, কিন্তু সেটা তো আসলে এলডিপি থেকে যোগ দেওয়া একজন নেতাকে দিয়ে দেওয়া হয়েছে। মোট কথা দুজনেই নিজের আসন নিশ্চিত করতে যে পথটা সবচেয়ে সুবিধাজনক সেটা নিতে চলেছেন, মানে আসিফ এবং মাহফুজ। রাজনীতিতে একদিনেই কত কিছু বদলে যায়, আজকের ঘটনায় তার সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু এই মাস্টার মাইন্ড গত 16 মাসে কি করলো, মানে মাহফুজের কথা বলছি এবার, তার তো একটা হিসেব থাকতে হবে, হবে না? মানে তারা নাকি নিজেদের আয় ব্যয়ের হিসেব দিয়েছে, কোথায় দিয়েছে সেই হিসেব আপনি দেখেছেন? আমি দেখিনি, তবে দেখতে চাই, জনসম্মুখে প্রকাশ হোক সব। আর এই যে বিরাট মাথাওয়ালা মাহফুজ আলম 16 মাসে অন্তত 16টি স্ট্যাটাস দিয়ে তার মধ্যে থেকে 10টি মুছে দেওয়া ছাড়া আর কোনো কাজ করেছেন বলে আপনি জানেন কি? ও হ্যাঁ, শোনা যাচ্ছে টিভি লাইসেন্স দিয়ে তিনি বেশ কিছু কামিয়ে নিয়েছেন। হোক তা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার তুলনায় সামান্য, কিন্তু কামিয়েছেন তো বটেই। এখন এই 2 বস্তার ভার কে লইবে? কে লইবে মোর কার্য, কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। আমি ভালো মতো আবৃত্তি করতে পারলাম না, হয়তো ভুলও হলো, কিন্তু নিরুত্তর ছবি আমরা। এই বস্তা কে নেবে? এই বস্তার ভার কে লইবে? দুর্নীতির বস্তার ভার AK-47। আমি ওটার নাম দেই, মানে রাইফেল সজীব, রাইফেল ভুঁইয়া, একে ভুঁইয়া, AK-47 ভুঁইয়া, যে নামেই ডাকুন, সত্য তো বদলাবে না। ভালো থাকবেন সবাই।